আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আজ তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এদিকে আজ দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জানাবো বেরিয়ে এল ওসমান হাদির হত্যার চাঞ্চল্যকর তথ্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ডের নাম সামনে এসেছে। হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে এনসিপি থেকে সরে দাঁড়ালেন হাসনাতের সহযোগী নাহিদ ইসলাম। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহর সহযোগী মোহাম্মদ নাজমুল হাসান নাহিদ। 5 আগস্টের পর থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে সব কর্মসূচিতে সক্রিয় দেখা গেছে তাকে, কিন্তু বর্তমানে তিনি এনসিপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তার ফেসবুকের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। এবারে জানাবো চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে বলছে বিএনপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলেছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এই ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে অভিহিত করেছে বিএনপির নেতারা। এবং সর্বশেষ জানাবো হাদির জানাজা আজ কখন কোথায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা শনিবার 20 ডিসেম্বর দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস উইং থেকে বলা হয়েছে শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর 2:30টায় জানাজার কথা বলা হলেও সরকারের নির্দেশে জানাজার টাইম দুপুর 2টায় নির্ধারণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার 20 ডিসেম্বর সকাল 9:30টার দিকে তার মরদেহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে আজ দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে শহীদ ওসমান হাদির নামাজের জানাজায় অংশগ্রহণের আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এই সময় সংসদ ভবন এবং এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশি বাংলাদেশি মিশনগুলোতেও অর্ধনমিত থাকবে
জাতীয় পতাকা। এর আগে বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওসমান হাদির মৃত্যুতে একদিনের এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সরকার এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বদ্ধপরিকর। বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম এসেছে। হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়াও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, শাহীন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেছে এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর 5ই আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য সামগ্রিক হত্যাকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপরও হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয়েছিল। জানা যায়, শাহীন আহমেদ দীর্ঘদিন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তবে মাফিয়া ডন হিসেবে বেশি পরিচিত শেখ হাসিনার আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত। চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকে তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে, বরং প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধারে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়রা জানায়, 5 আগস্টের পদ পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহীন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত 3 থেকে 4 মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হয়েছেন। সম্প্রতি তিনি দেশের মধ্য আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোন থেকে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। এনসিপি থেকে সরে দাঁড়ালেন হাসনাতের সহযোগী নাহিদ। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহর সহযোগী মোহাম্মদ নাজমুল হাসান নাহিদ। 5 আগস্টের পর থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কর্মসূচিতে সক্রিয় দেখা গেছে তাকে। নাজমুল হাসান জাহিদ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও দেবিদ্বার উপজেলার সদরের ছোট আলমপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি নিজ সংগঠন যুবশক্তি নাহিদের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করে এতে তিনি নিজের ফেসবুকে রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সোমবার 19 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ঘোষণায় নাজমুল হাসান নাহিদ জানান, এই মুহূর্ত থেকে এনসিপির সব রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমাকে কেউ প্রশ্ন করতে পারেন। অন্য একটি পোস্টে তিনি আরও লিখেছেন, সম্মানের জায়গা যেখানে নেই সেখানে পলিটিক্স করতে আমি নাহিদ আগ্রহী না। এর আগে জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। নোটিশে দেবিদ্বার উপজেলা কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়। অভিযোগের বিষয়ে 24 ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি। চলমান হাদির উপর হামলার ঘটনা, বিএনপি বলছে এটা নাকি নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা শুধুমাত্র টার্গেট করা হচ্ছে যারা বিপ্লবী ছিল তাদেরকে টার্গেট করার মাধ্যমে তারা বাংলাদেশের প্রতিটি জায়গায় যারা বিপ্লবী রয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে। এই ঘটনায় কোনোভাবেই তাদের এই ধরনের বিষয়গুলো মেনে নেওয়া যায় না।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারের নির্বাচন হবে ইতিহাসে সবথেকে ভালো মানের একটি সুষ্ঠু নির্বাচন। তবে নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য পুরো বাংলাদেশ সবকিছু ঠিক করতে চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি কাজ করতে হবে। দেশের প্রতিটি জায়গায় জায়গায় মানুষকে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য দেশটাকে আমাদের সবাইকে আরও বেশি ডেভেলপ করার জন্য ভাবতে হবে। শুধুমাত্র নির্বাচন নিয়ে কথা বলে বাংলাদেশের মানুষ এখনো নির্বাচন চায় কি চায় না সেই বিষয়টিও ভাবতে হবে। একটি বিপ্লবের পর বিএনপির শুরু থেকেই তাদের একটি কথা নির্বাচন হোক, কিন্তু তারেক রহমান এখনো তফসিল ঘোষণা হয়ে গেল দেশে ফেরত আসতে পারেনি। এই ব্যাপারটি নিয়ে বিএনপি এখন কোনো কথা বলছে না। তাদের শুধু একটাই কথা, নির্বাচন কবে হবে, নির্বাচন হচ্ছে না কেন, নির্বাচন হলে সব সমস্যা শেষ হয়ে যাবে ইত্যাদি নানা রকম কথা বলছে। তবে প্রতিনিয়ত বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশে সাধারণ মানুষ। তাদের মানুষ হত্যা, চাঁদাবাজি, এমনকি সাদা পাথর ও লুটপাটের ঘটনায় পুরো দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এখন বিএনপিকে তাই দেশের প্রতিটি মানুষ আগের মতো চোখে দেখে না, এখন তাদেরকে ঘৃণার চোখে দেখতে শুরু করেছে। রাজধানী ঢাকায় সোহাগ হত্যার ঘটনা এবং সাদা পাথর লুটপাটের ঘটনায় যেভাবে বিএনপির নাম এসেছে, এতে করে সাধারণ মানুষ যে আস্থা অর্জন করেছিল বিএনপি, সেখানে সেই আস্থা ধরে রাখতে পারেনি বিএনপির নেতারা।